গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা আমাদের আধুনিক পর্যাবৃত্ত তালিকার মধ্যে যে মৌলগুলো আছে তাদেরকে কিছু শ্রেণী বিভাজন করা হয়। এই যে পর্যাবৃত্ত তালিকা যেটা মোসলি তৈরি করেছিলেন, এটাকে আমরা আধুনিক পর্যাবৃত্ত তালিকা বলে থাকি, মডার্ন পিরিয়ডিক টেবল। এই যে পর্যাবৃত্ত তালিকার মধ্যে মৌলগুলোকে তোমরা দেখতে পাচ্ছ একটা অর্ডারে রাখা হয়েছে। এটাকে না মোট তোমরা 4টা ভাগে ভাগ করা যায়। যেরকম এই যে দুটো কক্ষ, এই যে দুইটা তোমার গ্রুপ আছে বর্গ যেটাকে বলে থাকি, এই দুটো গ্রুপকে বলে এস ব্লক, মানে 4টা ব্লকে ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় এস ব্লক। তারপরে এই যে অংশটা আছে এদেরকে বলা হয় পি ব্লক। এটা না, এটাও কিন্তু এস ব্লকে যাবে। হ্যাঁ, এই যে তোমার অনেকটা আয়তর মতো লাগছে দেখতে, এইটাকে বলা হয় পি ব্লক। এবং এই যে অংশটা আছে মধ্যে সেটা সবচেয়ে বড় এই পর্যাবৃত্ত তালিকাতে গঠন করে এটাকে বলা হয় ডি ব্লক। এবং নিচে যেটা ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের যে সিরিজটা যেখানে আছে এটাকে বলা হয় এফ ব্লক। এই যে আমি বলছি এস পি ডি এফ, এটা কেন বলছি, এসপিডিএফ কি হয়, এটার উপরে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তোমার সাবশেলস বা তোমরা বলতে পারো শক্তিস্তর। আমরা জানি অরবিটস বা কক্ষপথকে বলা হয় শক্তিস্তর। হ্যাঁ, যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন যে প্রদক্ষিণ করে নিউক্লিয়াসের আশেপাশে যে ঘুরে, ওটা হচ্ছে একটা কক্ষপথ বা শক্তিস্তর। এসপিডিএফ যেগুলো আছে এটা হচ্ছে উপশক্তি স্তর, মানে যেটা তোমার সাবশেলস বা অরবিটালস বলতে পারো। হ্যাঁ, এগুলো কি এখন আজকে আমরা এসব জিনিস জানবো বা তোমাদেরকে বুঝাবার চেষ্টা করব। যদিও তোমাদের ক্লাস 10-এর জন্য এটা প্রযোজ্য অতটা হবে না, কিন্তু এটা যদি বুঝে যাও তাহলে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। কারণ আধুনিক পর্যাবৃত্ত তালিকা পড়তে গেলে আমরা প্রায় সময় এটা মুখের মধ্যে প্রায় সময় আমাদের আসে যে এস ব্লক এলিমেন্ট, এস ব্লকের মৌলগুলো, পি ব্লকের মৌলগুলো, এটা ডি ব্লক, এটা এফ ব্লক। এটা কেন বলি এটা জানা উচিত, তাই বলে আজকে এটা তোমাদেরকে বুঝাবার উদ্দেশ্যে আমি আজকে এটা ভিডিওটা তৈরি করছি। হ্যাঁ, দেখো, যদি কোনো জিনিস না বুঝতে পারো পরের দিকে আমাকে বুঝাতেই পারো, কারণ এটা লাগবেই। তাই বলে তোমাদেরকে যতটুকু সহজ হতে পারে আমি বুঝাবার চেষ্টা করব। আমি বলছিলাম এই যে এসপিডিএফ এটা হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর জানার জন্য আগে আমরা যাই গিয়ে আমাদের ক্লাস 9-এ আমরা পড়েছি নিলস বোর, আমাদের যে বৈজ্ঞানিক, উনি বলেছিলেন, রাদারফোর্ডের যে পরীক্ষা করেছিলেন, রাদারফোর্ড বলেছিলেন যে প্রতিটি পরমাণু ওদের একটা কেন্দ্র থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। এই কেন্দ্রের মধ্যে তোমার একটি ধনাত্মক এবং একটি আধানহীন একটা কণা থাকে। ধনাত্মক কণাটা হচ্ছে তোমার প্রোটন বলা হয় ওদেরকে, এবং যেটা আধানহীন আছে এগুলো নিউট্রন অবশ্য পরের দিকে আবিষ্কার হয়েছিল, এটার ব্যাপারে রাদারফোর্ড বলেননি। আচ্ছা, তো এই যে কোষ কেন্দ্রটা আছে, এটা তো তোমার একটা কোষ কেন্দ্রই বলি আমরা, মানে নিউক্লিয়াস বলে থাকি। তো নিউক্লিয়াসের মধ্যে পি এর কথা উনি বলেছেন রাদারফোর্ড, এটা প্লাস চিহ্ন থাকে, মানে আধান হবে এটা প্লাস, পজিটিভ। এবং যে ঋণাত্মক যে কণাগুলি, যেটা একদম ছোট ছোট সাইজের হয়, এদেরকে বলা হয় ইলেকট্রন। এরা এই কোষ কেন্দ্র বা নিউক্লিয়াসের চারিদিকে ওরা প্রদক্ষিণ করে। ঠিক আছে, এই যে প্রদক্ষিণ করে ওরা যে বাইরে যে প্রদক্ষিণ করে, এদের যে তখন এটার উপরে কথা উঠেছিল যে যখন ওরা প্রদক্ষিণ করে, আধানযুক্ত কোনো কণা যখনই প্রদক্ষিণ করবে তখন সে নিজের শক্তি বিকিরণ করে থাকে। হ্যাঁ, তো শক্তি বিকিরণ করলে আধানযুক্ত যেটা মাইনাস চিহ্ন সহ ইলেকট্রন যখন বাইরে ঘুরছে, তো যখন ঘুরবে তখন কোনো না কোনো সময় সে শক্তি যখন হারাবে তখন সে পড়ে যাওয়ার কথা। কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসের দিকে পড়ে না। কেন পড়ে না, এটা যুক্তি ওনার কাছে উত্তরটা সঠিকভাবে ছিল না। তখন নিলস বোর কি বলেছেন,
যে হ্যাঁ, পরমাণুর মাঝখানে একটি ধনাত্মক একটা কেন্দ্র আছে যেটাকে নিউক্লিয়াস বলা হয়, যেটার মধ্যে প্রোটন এবং নিউট্রন তো আছে। এবং ইলেকট্রনের সম্বন্ধে উনি কী বলেছেন, যে পরমাণুর ভিতরে কেবল কতগুলো বিশেষ কক্ষপথই অনুমোদিত, যাহাকে কি বলা হয়, অসংলগ্ন কক্ষপথ বলা হয়। এই যে পরমাণু আছে, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কোনো বিশেষ কক্ষপথ থাকে, বিশেষ কক্ষপথগুলো থাকে যেখানে তোমার ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে ইলেকট্রন, যে অনেকগুলো ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে থাকে, কে কোনখানে ঘুরবে এটা নির্ভর করে ওই ইলেকট্রনের শক্তির উপরে। অনেকগুলো ধরো তোমার 12টা 13টা ইলেকট্রন রয়েছে এই পরমাণুর, এই 12টা 13টা ইলেকট্রন যে রয়েছে তাদের মধ্যে প্রত্যেকের শক্তি আলাদা আলাদা থাকে। তো যখন প্রত্যেকটা শক্তি আলাদা থাকে তখন তারা তো সবাই এই যে প্রথম কক্ষপথে ঘুরবে না। যার শক্তি বেশি সে কী করবে, ছোট ছোট কক্ষপথ অনুমোদিত থাকবে না, সে বড়টাতে যাবে। যার শক্তি কম থাকে সে প্রথম কক্ষে ঘুরে, তারপরে যার শক্তি বেশি থাকে সে পরেরটাতে, এর থেকে বেশি যারা আছে তাকে পরেরটাতে। তাই বলে এই কক্ষপথকে আমরা কি বলে থাকি, এই কক্ষপথকে আমরা বলে থাকি শক্তি স্তরও বলে থাকি। হ্যাঁ, শক্তি স্তর, এনার্জি লেভেল। হ্যাঁ, কক্ষপথগুলো মানে শক্তি স্তর। তো পরবর্তীকালে এটা দেখা গেছে যে এই যে শক্তি স্তরগুলো আছে না, যে শক্তি স্তরগুলো আছে এইগুলোর মধ্যে একটা একটা না, এই প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে কিছু কিছু আরও যদি আমরা যেরকম বেশি লক্ষ্য করা গেছে, যে উনি যেটা বলেছিলেন আমি তোমাদেরকে বলছি, এনে প্রথম কক্ষপথকে কী নাম দিয়েছিলেন, প্রথম যেটা কক্ষপথ আছে এটা প্রথম যেহেতু আমি বলছি তাই বলে n=1 এটাকে বলা হয়েছিল কে শেল। 2 নম্বর কক্ষপথ যেটা আছে এটাকে বলা হয়েছিল এল শেল। এল শেল বলছি, কক্ষপথকে আমরা শেলও বলে থাকি ইংলিশে। n=3 যখন 3 নম্বর কক্ষপথটা যেটা আছে, হ্যাঁ 3 নম্বর কক্ষপথ যেটা আছে ওটাকে বলা হয় এম। এবং 4 নম্বর যে কক্ষপথ আছে এটাকে বলা হয়েছে এন। এই যে কে এল এম এন 4টা কক্ষপথ আছে, এই 4টা কক্ষপথের একটা লিমিটেশন আছে, মানে ও কতটুকু ইলেকট্রন নিজের মধ্যে ধারণ ক্ষমতা বলতে পারো সে নিতে পারে। হ্যাঁ, তো প্রথম কক্ষপথ যেটা আছে n=1 যেটা আছে একে যেটা বলা হয় কে, এ নিজের মধ্যে 2টো ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে। এবং n=2 এল শেল যেটা আছে এ নিজের মধ্যে 8টা ইলেকট্রন নিতে পারে, 8টার বেশি সে নিতে পারে না। হ্যাঁ, n=3 যেটা আছে 3 নম্বর যেটা আছে এটা এটা এম কক্ষ বলা হয়, এ নিজের মধ্যে কতটা নিতে পারে, 18টা নিতে পারে, 18 বেশি সে নিজের মধ্যে ইলেকট্রন জায়গা দিতে পারে না। এবং 4 নম্বর কক্ষ যেটা আছে যেটাকে আমরা এন বলে থাকি, তার মধ্যে আছে তোমার 32টা ইলেকট্রন সে নিতে পারে। তো এটাকে মনে রাখার জন্য একটা মানে সূত্র বলতে পারো বা একটা টিপস বলা গেছে, যে ইলেকট্রনের যে সংখ্যা আছে, নাম্বার অফ ইলেকট্রনস, এইটা জানার জন্য তোমার একটা আমরা ফর্মুলা বলতে পারি 2n²। 2n² মানে যে কক্ষপথের সংখ্যাটা আছে ওইটাকে তুমি স্কোয়ার করো, বর্গ করো, এবং তাকে তুমি 2 দিয়ে পূরণ করলে তুমি এই নাম্বারটা পাবে। যখন প্রথম কক্ষ যদি হয়, n যদি 1 হয় তাহলে 1 × 1 1 হবে, 1 × 2 2। 2 নম্বর কক্ষ যখন n 2 হবে 2 হবে, তাহলে এটা 2² 4, 4 × 2 8। 3 নম্বর কক্ষ মানে 3, 3² 3² × 2 18, মানে 9 × 2 18। এরকম করে আমরা জেনেছিলাম, ক্লাস 9 এগুলো আমরা পুরো পড়েছি। তো যে পরমাণুগুলো যে আছে, এই যে বিভিন্ন পরমাণু যেগুলো আছে, এদেরকে আমরা কিভাবে ওদের মধ্যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এইটা আমরা আমাদের এই সূত্র সহ বা এটা সহ আমরা জেনে যাই যে কে কোন কক্ষে ঘুরবে। এবং আমরা কি করেছি, আমরা দেখেছি যে প্রত্যেকটা পরমাণু যেগুলো আছে এদের প্রথম কক্ষে কয়টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে কটা, এগুলো আমরা দেখেছি। এটা কে শেলে একটা, হাইড্রোজেনের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে 2টো, যেহেতু তার কাছে 2টো ইলেকট্রন আছে এবং সে প্রথম কক্ষের মধ্যেই ও 2টো ইলেকট্রনগুলো ঘুরে। হ্যাঁ,
তাই বলে এটা সম্পূর্ণ হয়ে গেল। তারপরে তোমার লিথিয়াম আছে, লিথিয়ামের কাছে 3টে ইলেকট্রন আছে, তাই বলে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 1টা। এরকম করে আমরা সাজিয়েছিলাম। ঠিক আছে, যখন 2 নম্বর কক্ষ সম্পূর্ণ হয়ে যায়, নিয়নের ক্ষেত্রে 10টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা। এরপর করে এরকম করে সাজাতে গেলে যখন আমরা আর্গনের মধ্যে আসি, আর্গনের ক্ষেত্রে এমের কক্ষের মধ্যে 8টা ইলেকট্রন সম্পূর্ণ হয়ে যায়। এই যে যখন শেষ কক্ষর মধ্যে তোমার যে তার ক্ষমতা আছে তার মতো যতই ইলেকট্রন থাকে, তাহলে সে আর ইলেকট্রন যেহেতু তার কাছে নেই বা প্রযোজ্য নাই, দরকার নাই, তখন তাদেরকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। ওই দেখো 0, যোজ্যতা মানে তার ইলেকট্রন দেওয়ারও দরকার নাই এবং নেওয়ারও দরকার নেই। এদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাস। এদের যোজ্যতা 0 থাকে। হ্যাঁ, তোমরা শেষ কক্ষে দেখো ওদের কোনো ইলেকট্রন নেই, হ্যাঁ, যোজক ইলেকট্রন নেই। ঠিক আছে, তো এই যে তোমার শেষ কক্ষ বা বহির্কক্ষের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটাই তার যোজ্যতা, মানে এই ইলেকট্রনটা সে দিয়ে দিলে শেষ একটা সম্পূর্ণ ইলেকট্রন কক্ষপথ তার থাকবে, তাই বলে সেই ইলেকট্রনটা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা, বা কোনো কোনো ক্ষেত্রে যদি বেশি থাকে ইলেকট্রন, মানে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 7টা, তো 7টা তো সে দেবে না, তার যদি আরেকটা ইলেকট্রন যদি সে কারো কাছ থেকে পেয়ে যায়, তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে নিয়নের মতো। তখন কি করবে? ওইটা হচ্ছে তার যোজ্যতা। একটা ইলেকট্রন পেলেই ও সম্পূর্ণ হয়ে যাবে, এইটা হচ্ছে তার যোজ্যতা। তো এই যে নিষ্ক্রিয় গ্যাসের কোনো ইলেকট্রন দেওয়ারও দরকার হয় না বা নেওয়ারও দরকার হয় না, তাই বলে তাদের যোজ্যতা 0 থাকে। হ্যাঁ, তো এগুলো এখান পর্যন্ত তো ঠিক আছে, আর্গন পর্যন্ত ঠিক আছে। পরেরটা হচ্ছে তোমার পটাশিয়াম, 19টা ইলেকট্রন যদি থাকে তাহলে কি করবে? ও প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে সে নিজের n কক্ষটা খুলবে, ওইখানে সে 1টা রাখবে। ঠিক আছে, এরপর আসছে ক্যালসিয়াম, 20 নম্বরটা ক্যালসিয়াম। ক্যালসিয়ামে 19টা না 20টা থাকে, তো 20টা হলে কি হবে? প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 2টা। এখন দেখো, আমরা জেনেছি m কক্ষের ক্ষমতা আছে 18টা নেওয়ার, তাহলে আমরা কেন এটা খুললাম? হ্যাঁ, এটা এর জন্য খুললাম, কারণ কি আমাদের এখানে যে মানে চেষ্টা হয়, এটা ওনারা দিয়েছেন, এটার উত্তরটা বা এটা যুক্তিটা এটা দিয়েছেন যে এই কক্ষের মধ্যে তারা 8টা রাখার চেষ্টা করে, যাতে যে যখন আমরা শেষ কক্ষটা খুলব, যদি আমরা এখানে যদি আমরা 9 লিখতাম, 2, 8, 9 পটাশিয়ামের ক্ষেত্রে 2, 8, 9 লিখতাম, তাহলে এটা স্টেবল থাকে না। হ্যাঁ, ওই যে পটাশিয়ামটা স্টেবল থাকে না। সে কী করে? চেষ্টা করে যে নেক্সট কক্ষতে চলে যায়, নিজের নেক্সট, এই যে পটাশিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা 19, তো সে কী করে? সে নিজের এই যে কক্ষটাতে আছে, প্রথম কক্ষে তার 2টো ইলেকট্রন, তারপরে কক্ষে তার 8টা ইলেকট্রন। তো এখন দেখো 2 and 8 হলো তোমার 10 হয়ে গেল, কিন্তু 10 হয়ে গেল, তো তার রইল কত? 9টা ইলেকট্রন। সে তো আরাম সেখানে, কারণ যেহেতু এর ক্ষমতা আছে 18টা ইলেকট্রন নেওয়া, সে আরাম সেখানে 9 লিখতেই পারে। কিন্তু 9 লিখলে এটা অত স্টেবল থাকে না পটাশিয়াম। হ্যাঁ, কেন স্টেবল থাকে না? দেখো, এখন যদি এখানে 9টা না রেখে ও কী করবে? পরে কক্ষটা খুলে দিল, এখানে 8টা রেখে এখানে 1টা রাখলো। সুবিধা কি হবে? যেহেতু তার এইটা হয়ে গেল তার বহির্কক্ষ, আগের ক্ষেত্রে এখানে 9টা হলে তাহলে এইটা বহির্কক্ষ হয়ে যেত, 9টা ইলেকট্রনের মধ্যে তার অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো 9টা ইলেকট্রন না করে ও কী করেছে? n নম্বর শেলটা ও খুলে দিল। খুলে দেওয়াতে কি হবে? এখানে ইলেকট্রনটা একটা ইলেকট্রন এখানে ছেড়ে দিল, ফলে কি হবে? এইটা হয়ে যাবে তার বহির্কক্ষ, এটা হবে তার বহির্কক্ষ। এখানে এটা সম্পূর্ণ আছে 2টো, এটা সম্পূর্ণ আছে 2টো, এইটা তার শেষের কক্ষ হয়ে যাবে। যদি এই ইলেকট্রনটা যদি কাউকেও দিয়ে দিতে পারে, পটাশিয়াম, এইটা যদি কাউকেও দিয়ে দিতে পারে, তখন তার যে ইলেকট্রনীয় বিন্যাসটা আর্গনের মতো হয়ে যাবে। এটা আর্গন, কিন্তু এটা আর্গন, তো আর্গনে আছে 18টা ইলেকট্রন। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, কারণ ওর কোনো দরকার নেই। ও শেষ কক্ষে সবগুলো, আমি বলেছি সবগুলো মূল্য চেষ্টা করে যাতে যদি তার বহির্কক্ষে যেন 8টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো সবারই এটা চেষ্টা থাকে, সে যেভাবেই হোক এই 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করে। তো এর জন্যই 19টা যখন ইলেকট্রন থাকে তখন সে কী করে? সে
এখানে 9টা না রেখে ও পরের কক্ষের মধ্যে একটা ছেড়ে দেয়, যাতে এইটাও সহজে ছেড়ে দিতে পারে কাউকে। ছেড়ে দিলেই ওর কাছে আর্গনের মতো হয়ে যাবে, ও একটা নিষ্ক্রিয় ধাতু হতে পারতে। ও নিষ্ক্রিয় ধাতু তো হয় না, কারণ ও যেটা যৌগ গঠন করে। ঠিক আছে? তো একই রকম তোমার ক্যালসিয়ামের ক্ষেত্রেও, ক্যালসিয়ামে আছে 20টা ইলেকট্রন। 20টা ইলেকট্রন থাকার জন্য তার কাছে কি হবে, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তো 2 8 10 হয়ে গেল। এখানে 10 লিখতেই পারতো, কারণ এটা তো 18টা নিতে পারে, কিন্তু সে 18টার জন্য এখানে 10টা রাখে না। ও কী করবে, ও নিজের পরের কক্ষেটাতে 2টো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে ও কী করবে, 2 8 8 2। কেন? কারণ কি, এই যে 2 ইলেকট্রনটা সে কাউকে সহজে দিলে ওর সুবিধা হবে। তাহলে ওর কাছে শেষ কক্ষে 8টা রয়ে গেল। হ্যাঁ, শেষ কক্ষে 8টা রাখার জন্য কাউকেও 10টা ইলেকট্রন দিতে পারবে না। ঠিক আছে? এবং এখান থেকে 2টো ইলেকট্রন দেওয়ার থেকে এখান থেকে 2টো ইলেকট্রন দেওয়াটা সহজ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের যখন আমরা KLMN যখন আমরা থিওরি লাগিয়ে চলি, তখন এইটা সম্ভব হয়েছে। 20টা যতক্ষণ আমাদের পারমাণবিক সংখ্যা 20 পর্যন্ত আছে, এগুলো লেখা সহজ হয়, কিন্তু আস্তে আস্তে এটা অতটা সহজ হয় বোঝানো যায় না। তখন আমরা আসছি এই যে তোমার কক্ষপথ বা শক্তি স্তর, যেটাকে আমরা বলি, শক্তি স্তর থেকে আমরা গেছি উপশক্তি স্তর। শক্তি স্তর তো তোমার KLMN, হ্যাঁ, এদের প্রত্যেকের একটা উপশক্তি স্তর আছে। শক্তি স্তরকে আমরা বলে থাকি শেল বা অরবিট, আর উপশক্তি স্তরকে আমরা বলি সাবশেল বা অরবিটাল। তো উপশক্তি স্তর কি হয়, প্রত্যেকটা শেলের একটা বা 2টা বা 4টা এরকম সাবশেল থাকে। হ্যাঁ, মানে যদি এটাকে বলতে পারো, মানে জুম করে যদি দেখি, দেখো যেমন দেখাবো তোমাদেরকে। এখন সাবশেল জানো কয়টা আছে? সাবশেল আছে 4টা। একটা হচ্ছে S সাবশেল, একটাকে বলা হয় P সাবশেল, একটাকে বলা হয় D সাবশেল, আর একটাকে বলা হয় F সাবশেল। হ্যাঁ, এইগুলোকে বলা হয় SPDF। মানে কি, মানে ধরো তোমার এই যে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের পরে মনে করে এটা নিউক্লিয়াস। প্রথম কক্ষটা হচ্ছে তোমার K, এটা K তো। হ্যাঁ, এই K শেলের মানে কয়টা সাবশেল আছে, মানে এটাকে যদি ভাগ করে দেখি, এটা দেখা গেছে যে K শেলের শুধুমাত্র একটাই সাবশেল আছে S। এটা ধরন, কয়েকটা সাবশেলের ধরন। L যেটা আছে না, L এর কাছে 2টো আছে, মানে L যে কক্ষটা আছে, এই কক্ষের 2টো আছে। এটা হচ্ছে L কক্ষ। এর কাছে শুধু একটা আছে S, এর কাছে 2টো আছে, একটা Sও আছে, একটা P আছে, 2টো আছে। তারপর আসছে M এর কাছে 3টে আছে, মানে S আছে, P আছে, Dও আছে। এটা হচ্ছে M এর কাছে 3 ধরনের সাবশেলস আছে, উপশক্তি স্তর বলতে পারো। 3 ধরনের আছে, একটা S আছে, একটা P আছে, একটা D আছে। এটা হচ্ছে M কক্ষপথ। আর 4 নম্বরটা স্বাভাবিক কথা, 4 নম্বরের কাছে 4 ধরনের আছে। একটা আছে তোমার S, একটা আছে P, একটা আছে S, একটা আছে P, একটা আছে D, আর একটা হচ্ছে F। আমি যে বলছি তোমাদেরকে যে শক্তি স্তর আছে, উপশক্তি স্তর আছে, এটা মানে কি জানো? মানে হচ্ছে যখন এই যে ইলেকট্রনগুলো আছে না, এই যে ইলেকট্রন আছে, এদের না একটা বলেছিলাম যেটা শক্তি আছে, মানে এনার্জি আছে। ইলেকট্রনগুলো এরকম করে রাখা, এদের নিজস্ব একটা শক্তি আছে। তো কে কোনখানে থাকবে, এটা ওইখানে থাকবে না এইখানে থাকবে। ওর যদি বেশি শক্তি থাকে সে এখানে কোথাও থাকতে পারে, হ্যাঁ। যার কম শক্তি আছে সে এখানে থাকবে, যার আরেকটু বেশি আছে তাহলে এখানে থাকতে পারে,
হ্যাঁ, অথবা এখানে থাকতে পারে। ও যেখানে খুশি ঘোরাঘুরা করে, এখানে যদি থাকে তার শক্তি যতটুকু আছে সে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে দ্বিতীয় কক্ষে থাকলে। তার শক্তি যদি এদের দুজন থেকে বেশি হয় তাহলে এখানে থাকবে। তাহলে ওর যদি কম হয় তাহলে প্রথমটাতে থাকবে, যদি আরেকটু বেশি হয় তাহলে দ্বিতীয়টাতে থাকবে, নাহলে তৃতীয় থাকবে। তাহলে এইটা ওর যে একটা সুযোগ সুবিধা বলতে পারো, যে সে যে কোনো শক্তি স্তরে থাকতে পারে। হ্যাঁ, উপশক্তি স্তর বলে এদেরকে এস, পি, ডি, এফ। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে প্রথম যে শক্তি স্তর আছে তোমার এখানে, এটা শক্তি স্তর। তো শক্তি স্তর যদি প্রথম শক্তি স্তরে, আর এখানে উপশক্তি স্তর বা সাবশেল বলতে পারো। প্রথম কক্ষের বা প্রথম শক্তি স্তরের একটা আছে, এর কি আছে? এস। দ্বিতীয়টার এসও আছে, পিও আছে, দুটো আছে, ঠিক আছে। তৃতীয়টার তিনটে আছে, এসও আছে, পিও আছে, ডিও আছে। আর 4 নম্বর শক্তি স্তরের বা 4 নম্বর কক্ষের এসও আছে, পিও আছে, ডিও আছে, এফ আছে। তো যেহেতু প্রথম কক্ষস্তর শক্তি স্তর এটা আছে, এটাকে আমরা 1s বলে থাকি। মানে কে শেলের যে এস আছে না, ওদেরও তো এস আছে, তাহলে কে শেলের যে নিজস্ব যেটা এস শক্তি স্তর আছে ওটাকে বলা হয় 1s। এলের যে শক্তি স্তর আছে, উপশক্তি স্তর, ওটাকে বলা হয় 2s, আর এটাকে বলা হয় 2p। এম এর এসও আছে, পিও আছে, ডিও আছে, কিন্তু যেহেতু সে 3 নম্বর কক্ষপথ তাই বলে ওকে নাম দেওয়া হয়েছে 3s, 3p এবং 3d। এবং স্বাভাবিক কথা এটা হচ্ছে 4s, 4p, 4d, 4s, 4f, এরকম করে অনেকগুলো থাকে। আমরা খালি 4টার জন্য ডিসকাস করছি, এরকম n = 5 হতে পারে, 6 হতে পারে, এরকম চলতে থাকে। এদের মধ্যে বুঝতেই পারছো তার মানে এখন যে সবচেয়ে কম যার শক্তি আছে এটা হচ্ছে 1s। হ্যাঁ, তারপরেটা 2s, তারপরেটা 2p না 3s, এদের মধ্যে কে, এগুলো আমরা জানবো। হ্যাঁ, প্রথমে আমরা জানলাম যে প্রত্যেকটা শক্তি স্তর বা প্রত্যেকটা কক্ষপথের উপশক্তি স্তর থাকে, ওদেরকে আমরা নাম দিয়ে থাকি এস, বি, পি, ডি অ্যান্ড এফ। ইলেকট্রনগুলো কোনটাতে থাকবে এটা নির্ভর করে তার নিজস্ব শক্তির উপরে। যার শক্তি কম হয় সে আগের শক্তিপথে থাকবে, যদি বেশি হয় সে পরে যাবে। যদি কোনো সময় সে ইলেকট্রন শক্তি হারায়, নিজের শক্তি হারায়, তখন সে যখন শক্তি হারাবে তখন বিকিরণ হয়ে ছাড়বে। তখন যখন শক্তি কমে যাবে তখন সে আর এই শক্তি স্তরে থাকবে না, সে পরের শক্তি স্তরে নেমে যাবে, মানে এখান থেকে নামতে পারে। বা তুমি যখন একটা পরমাণুকে গরম করো বা শক্তি দাও তখন সে কী করবে, এক শক্তিপথ থেকে আরেক পথের মধ্যে সে 2s থেকে আবার তোমার 3pতে চলে যেতে পারে, ঠিক আছে না। তো এটা নির্ভর করে তুমি কতটুকু শক্তি ওকে দিয়েছো। প্রত্যেকটা শক্তি কক্ষপথের না একটা নির্দিষ্ট একটা আছে, মানে অ্যাড্রেস আছে, যে তোমার কতটুকু শক্তি লাগবে, তুমি ওই শক্তির পথে তুমি ঘুরবে। তোমার যদি শক্তি কম হয় তাহলে তুমি এই শক্তি স্তরে ঘুরবে, ঠিক আছে। তো এরকম করে আছে, ঠিক আছে। আমরা পরেরটাতে জানবো যে কীভাবে ইলেকট্রনগুলোকে আমরা বিভিন্ন শক্তি স্তরে বসাই, ঠিক আছে। প্রথমে আমরা এটা জানলাম, পরের ভিডিওতে আমরা দেখব যে কী করে আমরা ইলেকট্রনগুলোকে বিভিন্ন শক্তি স্তরে পাঠাই।